যুবশক্তি প্রকল্পের মেসেজ পেলেও টাকা আসেনি, কী কারণে দেরি হচ্ছে এবং কবে ঢুকবে ভাতা? রাজ্যের বহু কর্মপ্রার্থী যুবক যুবতী সম্প্রতি মোবাইলে একটি মেসেজ পেয়েছেন বা অনেকে হোয়াটসঅ্যাপেও নোটিফিকেশান পেয়েছেন যুবসাথী স্কিম নিয়ে। মেসেজ পাওয়ার পর অনেকেই ধরে নিয়েছে যে খুব দ্রুতই তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা চলে আসবে, কিন্তু বাস্তবে ব্যাপারটা একটু আলাদা। মেসেজ পাওয়ার মানেই সঙ্গে সঙ্গে টাকা পাওয়া নিশ্চিত নয়, তবে মেসেজ পেয়েছেন মানে আপনার অ্যাকাউন্টে টাকা আসবে, কিছুদিন দেরি হলেও ঢুকবে। এই বিষয়টা নিয়ে বর্তমানে বহু আবেদনকারীদের মধ্যে বিভ্রান্ত সৃষ্টি হয়েছে। তাই পুরো প্রক্রিয়াটা, কিভাবে টাকা ঢোকে, টাকা পেতে কী কী টার্ম অ্যান্ড কন্ডিশন আছে, সমস্ত কিছু নিয়ে চলুন আজ আমরা ভালোভাবে আমাদের বিষয়গুলো পরিষ্কার করব। যুবশক্তি প্রকল্প কী এবং কেন এই ভাতা দেওয়া হয়? পশ্চিমবঙ্গ সরকারের এই প্রকল্পের মূল উদ্দেশ্য হলো রাজ্যের বেকার যুবক যুবতীদের কিছু আর্থিক সহায়তা প্রদান করা। যারা এখনও স্থায়ী চাকরি পাননি তাদের জন্য মাসিক ভাতা দেওয়ার মাধ্যমে সাময়িক সহায়তা প্রদান করা। এই প্রকল্পে অনেক শিক্ষিত বেকার তরুণ তরুণী আবেদন করেছেন। আবেদনকারী নির্দিষ্ট নিয়ম মেনে আবেদন করতে পারলে তার পরপরই সরকারি সমস্ত যাচাইকরণ প্রক্রিয়া কমপ্লিট হয়ে গেলেই তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসছে টাকা। হোয়াটসঅ্যাপে মেসেজ পেয়েছেন, সেটার মানে কি? আবেদন করে একটি স্বাগত বার্তা বা নোটিফিকেশান পেয়েছেন। অনেকের এটিকে টাকা পাওয়ার চূড়ান্ত বার্তা ধরে নিচ্ছেন। আসলে এই মেসেজটি মূলত একটি অ্যাকনলেজমেন্ট বা রিসিভ কপি, অর্থাৎ আপনার আবেদন সফলভাবে সরকারি সিস্টেমে জমা হয়েছে। এই বার্তার অর্থ, এটা অ্যাকচুয়ালি অর্থদান। এর মানে নয় যে আপনার টাকা অনুমোদন হয়ে গেছে বা আপনার টাকা ইতিমধ্যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে এসেছে, তবে কয়েকদিনের মধ্যে অ্যাকাউন্টে চলে আসার সম্ভাবনা আছে। চূড়ান্ত অর্থ প্রদান হলো সাধারণত ব্যাংকের বা সরকারি পেমেন্ট সিস্টেম থেকে। আপনার সরকারি পোর্টালে যখন ফর্মটি সাবমিট হবে, তারপরে ট্রেজারি ফান্ডের কাছে আপনার ডকুমেন্টস পাঠানো হবে, ডিটেলস তারা ভেরিফাই করবে, পেমেন্ট তারা অ্যাকসেপ্ট করবে, তারপরে সরকারি ফান্ড থেকে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা চলে আসবে। এবার আবেদন করার পর টাকা পাওয়ার আগে কি কি ধাপ থাকে? অনেকেই ভাবেন আবেদন করার পর সরকার সরাসরি টাকা দিতে পারে বা টাকা চলে আসে। বাস্তবে কিন্তু এটা নয়, কয়েকটি ধাপ পার হওয়ার পরেই আসলে টাকা জমা হয়। আবেদন জমা: প্রথমে আবেদনকারীকে অনলাইন বা অফলাইনে ফর্ম ফিল আপ করতে হয়। তারপর সরকারি পক্ষ থেকে নথি যাচাইকরণের প্রক্রিয়া চলে। আবেদন জমা পড়ার পর কর্তৃপক্ষ সমস্ত ডকুমেন্টস আপনার ঠিকঠাক আছে কিনা সেটা যাচাইকরণ প্রক্রিয়া চলে। সেটা কমপ্লিট হয়ে গেলে যোগ্যতার তালিকা, যাদের সঠিক তথ্য পাওয়া যায় তাদের একটি আলাদা লিস্ট বা তালিকা তৈরি করা হয় এবং সেই তালিকাকে ট্রেজারির কাছে পাঠানো। অ্যাকচুয়ালি সরকার যেখানে ফান্ড থাকে, সে সমস্ত প্রকল্পের টাকা যেখান থেকে রিলিজ করা হয় সেটাকে ট্রেজারি ফান্ড বলা হয়। এই তালিকায় সরকারি এজেন্ট বা সিস্টেমের মাধ্যমে ভেরিফিকেশান চলে। তারপর ব্যাংক যাচাইকরণ, ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার এবং আইএফএসসি কোড থেকে শুরু করে আপনার নামে ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে কিনা সমস্ত কিছু ব্যাংকের তরফ থেকেও যাচাইকরণ প্রক্রিয়া হয়। তারপর 6 নম্বর ধাপে আসে পেমেন্ট প্রসেস। সব কিছু ঠিকঠাক থাকলে ভাতার টাকা সরাসরি অ্যাকাউন্টে টাকা পাঠানো হয় এবং এই প্রক্রিয়াটা কিছুটা সময় লাগতে পারে। ক্লেম মেসেজ কি? অনেক সময় আবেদনকারী একটি বিশেষ বার্তা পান যেখানে ক্লেম শব্দটি উল্লেখ থাকে। অনেকে দেখবেন স্ট্যাটাসের ক্ষেত্রে বা আপনার মেসেজের ক্ষেত্রেও ক্লেম শব্দটি আপনার উল্লেখ থাকবে। এই ধরনের মেসেজ বোঝায় আপনার পেমেন্ট প্রক্রিয়া শুরু হয়েছে, অর্থাৎ ট্রেজারি ফান্ড থেকে আপনার ভেরিফিকেশান কমপ্লিট হয়েছে, এবার আপনার পেমেন্ট আসার জন্য প্রস্তুতি চলছে। সাধারণত এই ধরনের মেসেজ পাওয়ার 2-1 দিনের মধ্যে টাকা ব্যাংকে জমা হয়ে যায়। তবে কখনো কোনো ব্যাংকের সার্ভারের কারণে সামান্য দেরি হতে পারে। আবার অনেকে দেখা গিয়েছে টাকা ইতিমধ্যে ব্যাংকে চলে এসেছে, তার ক্লেমের মেসেজ পরে চলে এসেছে, এমনটা হতে থাকে। এবং কেন টাকা আটকে যায়? অনেকের ক্ষেত্রে দেখবেন এই টাকাটা আটকে যায়। অনেকের আবেদনকারীর প্রাথমিক মেসেজ পেলেও কয়েকটি সাধারণ ধাপ থাকে। আপনার ধরুন সব কিছু ভেরিফিকেশানের পরেও আপনার ফর্ম রিজেক্ট হতে পারে টাকা ঢোকার আগে। এবার কী কারণে রিজেক্ট হতে পারে? বয়স সংক্রান্ত সমস্যা। এই প্রকল্পে আবেদন করার জন্য একটা নির্দিষ্ট বয়স সীমা রয়েছে। আপনি যদি 21 থেকে 40-এর মধ্যে না হন তাহলে এই ফর্ম বাতিল হতে পারে। তবে সামনেই ভোট বলে যেহেতু পুরো প্রক্রিয়াটা ভোটের নির্বাচনের দিন দেওয়ার আগে কমপ্লিট করতে হয়, নাহলে কোনো সরকার ফান্ড রিলিজ করতে পারে না। সেক্ষেত্রে বয়সের যাচাইকরণ প্রক্রিয়াটা এবার হয়নি বললেই চলে। 18 বয়সে যা অ্যাপ্লাই করেছেন তারাও টাকা পেয়ে যাচ্ছেন, 45 বছরের লোকও টাকা পেয়ে গেছেন। এটা আমাদের ওয়েস্ট বেঙ্গল মানতেই হবে। কোনো ডকুমেন্টস আপনার বয়স সীমা তো যাচাই হয়নি। তারপর ডকুমেন্টসের ফুল তথ্য, যদি জমা দেওয়ার ভুল তথ্য পাওয়া যায়, অর্থাৎ আপনার ধরুন আধার নাম্বার ফেক কিছু সাবমিট করলেন বা অনেকে 2-3টে করে সাবমিট করে, সেক্ষেত্রে যদি কোনো ফেক ডকুমেন্টস থাকে সেক্ষেত্রেও আপনার ফর্ম রিজেক্ট হতে পারে। এবার ব্যাংকের ফুল তথ্য,
করতো। আপনার ধরুন ফর্মটা যে ফিল আপ করেছিলেন আপনি যদি কারোর থেকে ফিল আপ করে নেন, তার ব্যাঙ্ক অ্যাকাউন্টটা ধরুন একটা ডিজিট গোলমাল হয়ে গেল কিংবা আইএফএসসি কোড অন্যরকম হয়ে গেল, সেক্ষেত্রে ব্যাঙ্কে ফেল মারবে। আপনার অ্যাকাউন্ট নাম্বার, আপনার নেম এবং আইএফএসসি কোড যখন সেম টু সেম না মিলবে, তখন অটোমেটিক আপনার ওটা ফেলিওর মধ্যে চলে যাবে, সিস্টেম অটোমেটিক ফেল করে দেয়। এবং ফেলড হয়ে গেলে আপনার দেখুন এই ধরনের মেসেজ অনেক আসবে, সরি দ্য পেমেন্ট অফ এ 1500 পেড টু ইয়োর ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার দিয়ে এরকম আসে, এবং তারা ব্যাঙ্কে যোগাযোগ করতে পারেন। এবার এই ধরনের মেসেজ আসলে আপনি অবশ্যই আপনার নিয়ারেস্ট ব্যাঙ্কে যেয়ে কথা বলবেন, কারণ যদি কোনো ব্যাঙ্কে সমস্যা থেকে থাকে তারা সেটা ঠিক করে দেয়। ব্যাঙ্ক ঠিক হয়ে গেলে আপনি একবার বিডিও অফিসে কথা বলে নেবেন। আর যারা বিশেষ করে এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্ক, জিরো পেমেন্ট ব্যাঙ্ক বা ফিনো পেমেন্ট ব্যাঙ্কের মতো কোনো পেমেন্ট ব্যাঙ্কের অ্যাকাউন্ট দিয়েছিল, তাদের ক্ষেত্রে এই সমস্যাটা বেশি আসছে, কারণ সরকারি ফান্ড কোনো পেমেন্ট ব্যাঙ্কে সরকারের তরফ থেকে দিতে চায় না। এবার ডুপ্লিকেট আবেদন বলতে যারা একাধিক আবেদন করেছেন তাদের ফর্মটা বাতিল হয়েছে, তাদের প্রত্যেকটা ফর্ম বাতিল হতে পারে। হয়তো কেউ আপনার 2-3 বার করে জমা দিয়েছেন, কেউ অনলাইনেও করেছেন অনেকবার, সেক্ষেত্রে তাদের ফর্ম রিজেক্ট হতে পারে। এবার অনলাইন ও অফলাইন ফর্মের মধ্যে মেন আপনার পার্থক্যটা কী? বর্তমানে বেশিরভাগ আবেদনকারী অনলাইনে আবেদন করেছে, এতে তথ্য সরাসরি সিস্টেমে জমা পড়ে, ভুল সম্ভাবনা কম থাকে। কারণ ধরুন আপনি যদি ডিরেক্ট অনলাইনে আপনার নিজের ফোন থেকে ফিল আপ করেন, তাহলে আপনি সমস্ত কিছু দেখে নিতে পারবেন কোথায় কী ভুল আছে বা ঠিক আছে। কিন্তু যখন আপনার কোনো বিডিও অফিস বা কোনো সংস্থার মাধ্যমে এন্ট্রি হবে, তখন তারা গড়ে এন্ট্রি করে, সেক্ষেত্রে অনেক ভুল থেকে যায়, সেক্ষেত্রে চোখে পড়ে না। এবার আপনি অনলাইনে করলে সেগুলো নিজে দেখে নিতে পারতেন। আর টাকা পেতে মেনলি কতদিন সময় লাগে? সাধারণ যাচাইকরণ প্রক্রিয়া সম্পন্ন হয়েই কয়েকদিনের মধ্যেই টাকা পাঠানো হয়। কয়েকদিন আগেই মমতা বন্দ্যোপাধ্যায় ডিক্লেয়ার করে দিয়েছেন যে আপনার মহিলা ওমেন্স যে ডেট ছিল, সেদিন থেকে 8ই মার্চ থেকে সম্ভবত টাকা ঢোকা শুরু হয়েছে। তারপর থেকে ধীরে ধীরে সবার টাকা ঢুকছে, এবং খুব তাড়াতাড়ি আপনার সবার টাকা ঢুকে যাবে। কারণ যখন নতুন কোনো প্রকল্প হয়, যদি নির্বাচনের একবার দিন ঘোষণা হয়ে যায়, তারপরে কোনো সরকার আর নতুন প্রকল্প চালু করতে পারে না বা সরকারি ফান্ড থেকে টাকা বার করতে পারে না। সেক্ষেত্রে যেহেতু ভোটের দিনক্ষণ সব কিছু ঘোষণা হয়ে গেছে, 2 দিন আপনার যার ইতিমধ্যে ফান্ড সমস্ত স্যাংশন করে ওখান থেকে অ্যাপ্রুভ হয়ে গেছে, এবার যাদের টাকা এখনও ঢোকেনি তাদের ব্যাঙ্কিং প্রসেসে আটকে আছে, 2-4 দিনের মধ্যে হয়তো চলে আসবে। এবার আবেদনকারীর কী কী করা উচিত? যারা ইতিমধ্যেই মেসেজ পেয়েছেন তাদের আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই, তবে বেশ কিছু বিষয় আপনাকে অবশ্য মাথায় রাখতে হবে। ব্যাঙ্ক অ্যাকাউন্ট সক্রিয় আছে কিনা, অনেকে দেখা গিয়েছে যে অ্যাকাউন্ট জমা দিয়েছে, তাদের অ্যাকাউন্টে বহুদিন ট্রানজ্যাকশন হয় না, ব্যাঙ্ক সে হচ্ছে কেওয়াইসি বন্ধ করে রেখেছে বা কোনো কারণে ফ্রিজ করে রেখেছে, মেজর থেকে মাইনরে ট্রান্সফার করেনি, এই ধরনের অনেক অ্যাকাউন্ট পেয়ে যাবেন যাদের ব্যাঙ্কে এরকম সমস্যা আছে। আপনাকে সবার প্রথমে সম্ভব হলে যখনই ভিডিওটি দেখছেন সেই দিনই ব্যাঙ্কে যান, যে আপনি সমস্ত কিছু আপনার কেওয়াইসি আপডেট করে নিন, মেজর থেকে মাইনরে ট্রান্সফার থাকলে সমস্ত ধরনের প্রবলেম সলভ করে নিন। আবার অনেক ব্যাংকের ক্ষেত্রে দেখা গেছে ছোটো ছোটো ব্যাঙ্কগুলি আরেকটা ব্যাংকের সাথে টাই আপ হওয়ার ফলে আইএফএসসি কোড চেঞ্জ হয়েছে, সেক্ষেত্রে আপনি ব্যাংকে যেয়ে নিজের সঠিক আইএফএসসি কোড দেখিয়ে আপনি আগে আপডেট করুন। যদি দেখেন যে আপনার আইএফএসসি কোড চেঞ্জ হয়েছে, তাহলে অবশ্যই নিজের নিয়ারেস্ট বিডিও বা এসডিও অফিসে আপনি একটু যত তাড়াতাড়ি সম্ভব সেখানে যোগাযোগ করুন। এবার এই প্রকল্পের অ্যাকচুয়ালি ভবিষ্যৎ কী? ভবিষ্যতে এই প্রকল্পের গুরুত্ব, বর্তমান কর্মসংস্থানের জন্য প্রতিযোগিতা অনেক বেশি। এই পরিস্থিতিতে বেকার যুবক যুবতীদের কিছু আর্থিক সহায়তা দেওয়ার জন্য প্রকল্পে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এখনও যারা চাকরি পাননি তাদের জন্য এই সাময়িক ভাতা হিসেবে কাজ করে। তবে সরকারি চাকরি বা কোনো কোম্পানিতে পিএফের এমপ্লয়ি হয়ে থাকেন, তাহলে আপনার যদি 1-2 বার টাকা পেয়েও থাকেন, ধীরে ধীরে সেই সমস্ত ফর্ম ভোটের পরে আপনার ভেরিফিকেশান আবার হবে, তখন প্রত্যেকের ফর্ম আবার রিজেক্ট হয়ে যেতে পারে। আর যুবসাথী মোটামুটি বেসিক যা কনসেপ্ট আছে আমি সেগুলো আজকে ক্লিয়ার করলাম। যদি আপনাদের আরও কিছু এই যুবসাথী নিয়ে কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করতে পারেন। আর যদি অনলাইন সংক্রান্ত কোনো ফর্ম ফিল আপের সমস্যা হয়, তাহলে ডিসপ্লেতে যে নাম্বারটা শো হচ্ছে এই নাম্বারে আপনি যোগাযোগ করতে পারেন। আমাদের টিম সবসময় আপনাদের সাপোর্ট করার জন্য প্রস্তুত আছে। আপনি হোয়াটসঅ্যাপে মেসেজ করে তাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। জয় হিন্দ।